রেডিও স্টেশনে চাকরি করে। তিনি বলেছেন আজ সকালে যে কোনো সময় প্রচার হতে পারে, আর যদি প্রচার না হয় তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশন চালাবে না। কিরে ঘোরার কি চাই? এটি কি হয়? তুমি স্টেশন ধরি না, দেখি কি বলেন, আকাশবাণী ধরি। আরে না, ঘোরাঘুরি বন্ধ করে ঢাকাতেই ধরে রাখ। আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে মেয়েরা, প্রস্তুত হয়ে যাও। বঙ্গবন্ধু তো যা বলার বলে দিয়েছেন, এখন যুদ্ধ ছাড়া কোনো উপায় নাই। বাবা, আমি সদরে গেলাম, দেখি সমান পৌঁছে করে কি হয়। রুবা, এভাবে কেঁদো না। এভাবে কাঁদলে তো তোমার শরীর খারাপ করবে। এভাবে তুমি কেঁদো না। বুবু, কাঁদছিস কেন? আমি বিয়ে করতে পারবো না জেরা। তুই কি মাকে গিয়ে এই কথাটা বলতে পারবি? এসব তুই কি বলছিস? ছেলে এসে দেখে তোকে পছন্দ করে গেছে, এখন তুই না বললে মান সম্মান কিচ্ছু থাকবে না। তাহলে আমি কি করব আমাকে বল। আমার তাহলে আর বিষ খাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। তুই কি বঙ্গবন্ধু ভাষণ শুনেছিস? না। দেশে কি হয় কিচ্ছু বলা যাচ্ছে না। মনে হয় তোর বিষ টিষ খাওয়া লাগবে না, পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে। এর মধ্যে বিয়ের শাদীর ভাবনা কেউ ভাবতে পারে বলে মনে হয় না। আর তোর হবু বড় হয়তো এখন আর রাওয়ালপিন্ডি থেকে ফিরতে পারবে না, সে নিয়ে তো টেনশনে। আল্লাহ যেন তাই করে। এত রাত এখনো ঘুমাসনি? ঘুম আসছে না। কেন? ঘুমাতে যা। কিন্তু আপনারা এত রাত্রে কেন এলেন? লোকজন ঠিক করতে হবে না? ট্রেনিং এর জন্য? বঙ্গবন্ধু যুদ্ধের জন্য ডাক দিয়েছে, যুদ্ধ করতে হবে না? আমরা সবার বাসায় বাসায় বলে এসেছি, সকালে একত্রিত হব। তোদেরকে নিয়ে রাইফেল ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। কাল কখন? 11টার দিকে কলেজে বসবো। প্রথমে ছাত্রলীগের মহকুমা কমিটি মিটিং করব, তারপরে যাবো মুরব্বীদের সঙ্গে মিটিং করতে। এখন ঘুমিয়ে পড়। রফিক, ওই ব্যাপার নিয়ে তুই মন খারাপ করিস না। সিনারি মনে হয় চেঞ্জ হয়ে যাবে। কোন ব্যাপারে ফারহান? আর বেটা তুই বুঝবি না, তুই এত কথা বলিস কেন? হ্যাঁ রফিক, আমরা আসি। হ্যাঁ বস, চল, টেক কেয়ার।
আমি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের উদ্বোধনী ঘোষণা ও প্রধান অতিথির বক্তৃতা করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রফিকুল হাসানকে। স্যার স্যার আপনার স্পিচ স্যার। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শিক্ষকবৃন্দ, শিমুলতলির বিশিষ্ট সুধীজন, ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, আজ ভাবতে গর্বে আমার বুক ভরে যাচ্ছে। ৭১-এর এক মহান বীর শ্রেষ্ঠের নামে প্রতিষ্ঠিত এই কলেজের শুভ সূচনার সৌভাগ্য আমার হলো। এই কলেজ প্রতিষ্ঠার পেছনে আমার সামান্য ভূমিকার জন্য যে সম্মান আপনারা আমাকে আজ দিলেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি এই এলাকার সেই সব শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাদের রক্তে উর্বর এই মাটি, গর্বিত এই এলাকা। আমি আমার বক্তব্যের শুরুতেই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের উদ্বোধনী ঘোষণা করছি। তোমার নাম কি মা? আমার নাম লুবনা আহমেদ। আচ্ছা, তুমি কি এখানকার স্থানীয়? জি। তোমার বাড়ি এখানে কোন এলাকায়? এই তো 2 কিলো হবে। শিমুলতলির নাম নিশ্চয় আপনি জানেন। এ নিশ্চয়ই রুবার মেয়ে, অবিকল রুবার মতোই চেহারা পেয়েছে। জানবো না মানে? ওই গ্রাম তো আমার অস্তিত্বের সাথে মিশে আছে। আমার কলেজ জীবনের অনেক সহপাঠীর বাড়ি ছিল ওখানে, কতবার গেছি। আমাদের কলেজের কাছেই তো ওই গ্রাম। ওটা এখন আর গ্রাম নেই স্যার, পৌরসভার একটা অংশ। ওই গ্রামে আপনার সহপাঠী কারা ছিল? হাসান মাহমুদ, ফিরোজ, জেরা, রুবা, আরো অনেকেই ছিল। আমার আম্মু জেরা আর রুবা খালা আপনার ক্লাসমেট? হ্যাঁ। আচ্ছা, রুবা তোমার কেমন খালা? আমার আপন খালা, আমার আম্মুর বড় বোন ছিলেন। ছিলেন মানে? কি হলো, কিছু বলছো না যে? উনি তো নেই। নেই মানে? কোথায় গেছে? আমার জন্ম স্বাধীনতার অনেক পরে। আম্মুর কাছে আর নানুর কাছে শুনেছি 1971-এর সেপ্টেম্বরে পাক বাহিনী রুবা খালাকে ধরে নিয়ে যায়। তাকে আর পাওয়া যায়নি। এত বছর আগের কথা আপনি কি জানতেন না? বলেন কি, আপনি কি আর দেশে আসেননি? এসেছি মা, 2-1 বার এসেছি। সেসব কথা আমি তোমাকে পরে বলবো। আমি তো প্রথমে তোমাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তুমি রুবার মেয়ে, অবিকল তার চেহারা। জি স্যার,
সবাই বলে আমি নাকি রুবা খালার ট্রু কপি। শুধু একটা পার্থক্য ছিল, রুবা খালার মুখে একটা তিল ছিল, আমার মুখে সেটা নেই। আচ্ছা, জেরা এখন কোথায়? আমার কি তার সাথে দেখা হতে পারে? নিশ্চয়ই স্যার, আপনি আমাদের বাড়িতে চলুন। হ্যাঁ, নিশ্চয়ই যাব। চলো। জি, আসুন। আসুন স্যার, বসুন। থ্যাংক ইউ। আজকে কিন্তু খেয়ে যেতে হবে স্যার। সে কি, আমার তো আরেকটা জায়গায় দাওয়াত আছে। থাকুক, তারপরও আমাদের এখানে দুমুঠো খেয়ে তারপর উঠবেন। আপনি বসুন, আমি আম্মুকে ডেকে দিচ্ছি। তোদের প্রোগ্রাম কেমন হলো? কখন এলি? এই তো মাত্র। প্রোগ্রাম ভালো হয়েছে। মা, তোমাকে একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিবি আমাকে? হ্যাঁ, তোমাকে দেখতে একজন গেস্ট এসেছে, চলো আমার সাথে। আমাকে দেখতে? কে রে? তোমার পরিচিত একজন, গেলেই তো দেখবে। আমার পরিচিত একজন? কোত্থেকে এসেছে? মা, উনি কিন্তু বেশিক্ষণ থাকবেন না, উনি ঢাকা থেকে এসেছেন, আমাদের কলেজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রধান অতিথি আমাকে চেনে? কি বলছিস এসব? হ্যাঁ, তোমাকে চেনে, চলো তো আমার সাথে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পেরেছো জেরা? কি মা, চিনতে পেরেছো? তোমরা বসে গল্প করো, আমি ভিতর থেকে ফ্রেশ হয়ে আসছি। কেমন আছো জেরা? ভালো। আপনি? যেমন দেখছো, কলেজের অনুষ্ঠানে এই সিদ্ধান্ত নিয়েছিলাম মনে মনে। তোমার মেয়েকে দেখার পরে ভাবলাম তোমাকে দেখতে আসবো। আফটার অল, তোমাদের সঙ্গে আমার স্মৃতিগুলো এমন ভাবে জড়িয়ে আছে। ও, স্মৃতিটাকে ঝালাই করতে এসেছেন? না না, ঝালাই কথাটা ঠিক নয়। তোমাদের সঙ্গে দেখা হওয়াটাই বড় কথা। দেখলেন তো, কিন্তু আপনি সেই যে মুক্তিযুদ্ধে গেলেন, আর কেন ফিরলেন না বলেন তো? কোন অভিমানে কার উপর প্রতিশোধ নিলেন? সত্যি কথা বলতে কি জেরা, আমি কিছুই জানতাম না। লুবনার কাছে সবকিছু শোনার পর থেকে আমার এই জীবনটাকে অর্থহীন মনে হচ্ছে। তুমি হয়তো জানো না, যুদ্ধে আমি গুরুতর আহত হয়েছিলাম। ভারত থেকেই মুজিবনগর সরকার আমাকে চিকিৎসার জন্য ব্রিটেন পাঠালো। চিকিৎসার পরে ভালো হয়ে গেলাম, কিন্তু বেঁচে গেলেও একটা চোখ বাঁচাতে পারলাম না। বিদেশেই লেখাপড়া করলাম,
পিএইচডি নিলাম, ভালো চাকরিও। তারপরে নিজের প্রতি হতাশা এলো, আর ফিরলাম না। তারপরে ফিরতেই হলো। দেশের মাটি বলে কথা। তারপরও তো এতগুলো বছর ঢাকায় থেকেছেন, অন্তত আমাদের সাথে দেখা করতে আসতে পারতেন। শুনেছি অনেক বড় হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন। গর্বে আমাদের বুকটা ভরে গেছে, কিন্তু কখনো কি মনে পড়েনি আমাদের কথা? সরি জেরা, এভাবে আমাকে লজ্জা দিও না। একটা ভুল অভিমান আর তিলে তিলে নিজেকেই কষ্ট দিয়েছি। একটা স্বরচিত অভিমানে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। একা একাই জীবন পার করে দিলাম। নিজের তো আর কিছু নেই। সমাজের জন্যে, দেশের মানুষের জন্যে কিছু একটা করতে চেয়েছি, এখনো চাচ্ছি, কিন্তু কিন্তু একটা নিষ্পাপ আত্মার অভিশাপ এই মুহূর্তে আমাকে তিলে তিলে দংশন করছে। যদি জানতাম আমার ধারণা ভুল, তাহলে তো সেই তারুণ্যেই ফিরে আসতে পারতাম। আমার জীবনটা অন্যরকম হতে পারত। কি পারতো না? পারতো, কিন্তু আপনি চাননি। আপনি কি জানেন, রুবাকে পাক বাহিনী ধরে নিয়ে যাবার আগ পর্যন্ত আপনার জন্য টেনশন করেছে। কতজনকে জিজ্ঞাসা করেছে আপনার যুদ্ধের অবস্থান। নানাজন নানা কথা বলেছে। কেউ বলেছে চরফ্যাশন, কেউ বলেছে ফরিদপুর, কেউ বলেছে বরিশাল, কেউ বলেছে ইন্ডিয়া, কিন্তু কোনোভাবেই আপনার অবস্থানের কথা জানতে পারিনি। আমাকে ক্ষমা করো প্লিজ, আর বলো না। রুবার বিধেয়ী আত্মার কাছে আমি চিরদিনের জন্য ঋণী হয়ে রইলাম। আমি ভেবেছিলাম ও হয়তো বিয়ে টিয়ে করে আমাকে ভুলে সুখে সংসার করছে। ওকে ডিস্টার্ব করতে চাইনি। ওর ভালোবাসার কাছে আমি আমার নিজের দাম্পত্য জীবন বিসর্জন দিতে চেয়েছি। ওর যদি কবরটাও থাকতো, একবার জিয়ারত করে যেতাম, কবরের পাশে দাঁড়িয়ে ক্ষমা চাইতাম, কিন্তু সে সুযোগটা আমার রইল না। এমনই দুর্ভাগ্য আমার। রুবার মতো হাজারো বীরাঙ্গনা আর শহীদ এই বাংলার পবিত্র মাটিতে ঘুমিয়ে আছে। আপনি যেখানে গিয়ে দাঁড়াবেন, সেখানেই রুবার কবর। কোথায় নেই রুবাদের কবর? আমি বীর শ্রেষ্ঠের জন্য কলেজ বানিয়েছি, কিন্তু রুবার মতো কিংবা ওর মতো অগণিত মেয়েদের জন্য কি একটা স্মৃতিসৌধ তৈরি করতে পারবো না? কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। তবে তাই করব। তাতে যদি আমার গ্লানি কিছুটা মোচন হয়, যারা অন্তত কিছুটা